থাকুক, কেটে যাক। আচ্ছা, তাইলে আমরা কি করব এখন? আমরা অ্যাপিয়ারেন্স সম্পর্কে জানলাম, আমরা থিম সম্পর্কে জানলাম, তাই তো? এবার আমরা যে জায়গায় ছিলাম, আমরা বলছিলাম যে ওয়েবসাইটের কি আছে, ওয়েবসাইটের আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। তা আমি ফ্রন্ট এন্ডে যাচ্ছি, আমরা ভিজিট সাইটে যাচ্ছি। ভিজিট সাইট থেকে আমরা কি করতে চাইছিলাম? আমরা পোস্টটাকে ডিলিট করতে চাইছিলাম, তাই তো? হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা আছে সেটা ডিলিট করতে চাইছি। সেটা কোত্থেকে ডিলিট করব? আমরা পোস্টে যাব, পোস্ট থেকে অল পোস্ট। কোথায় ক্লিক করব? পোস্ট, অল পোস্ট। অল পোস্টে ক্লিক করলে সবগুলো পোস্ট, এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখন এখানে একটা পোস্ট আছে, সেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ড নামের একটা পোস্ট আছে, এই পোস্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব? এটাকে ডিলিট করব। কিভাবে করব? মুভ টু ট্র্যাশ। মুভ টু ট্র্যাশ। আমরা এখানে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে বাল্ক অ্যাকশন। এই বাল্ক অ্যাকশনের এখানে আসব, এখান থেকে কি করব? মুভ টু ট্র্যাশ। মুভ টু ট্র্যাশে ক্লিক করব। ক্লিক করার পর কী করব? এই হয়তো এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, অথবা নিচে এসে অ্যাপ্লাই দিতে পারেন। পিছনে দেখা যায়, লাইভ না হলেও স্ক্রিন রেকর্ড চলতেছে। তাহলে কি হচ্ছে? এখানে আমরা কি করব? অ্যাপ্লাই করব। কেমন? অ্যাপ্লাই। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এবার আমি আবার আমার ফ্রন্ট এন্ডে আসলাম। আসার পর আমি এবার কি করব? রিলোড করব, দেখি হ্যালো ওয়ার্ল্ডটা থাকে কিনা। দেখেন চলে গেছে না? তাহলে এটা কোথায় ছিল? পোস্টে ছিল, ঠিক আছে? এই পোস্ট থেকে আমি ডিলিট করে দিছি। আচ্ছা, গত ক্লাসের ভিডিওগুলোতে একদম ক্লিয়ার বলা আছে, আপনারা গত ক্লাসের ভিডিওগুলো দেখেন। তারপর হচ্ছে আমরা আসবো কোথায়? পেজ। কোনো পেজ আছে কিনা। এবার আসেন আমরা পেজ থেকে কোথায় যাব? অল পেজ। পেজ থেকে অল পেজ। এখানে দুটো পেজ দেখাচ্ছে। কি কি পেজ আছে? প্রাইভেসি পলিসি এবং সিম্পল পেজ। প্রাইভেসি পলিসি এবং সিম্পল পেজ, এটা এখানে আছে কিনা? এটা এখানে নাই। আচ্ছা, সিম্পল পেজটা আছে, প্রাইভেসি পলিসিটা এখানে ফুটার নাই, এই জন্য নাই। প্রাইভেসি পলিসি আমরা তাহলে সিম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি এই দুটোকে আমরা বাল্ক অ্যাকশন সিলেক্ট করব। সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে আসব। বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশে আসব। আসার পর আমরা কি করব? অ্যাপ্লাই দিব। আচ্ছা, এখন মুভ টু ট্র্যাশে দিলে কি হয়? জিনিসটা কিন্তু থেকে যায়। কোথায় থেকে যায়? আমার যে হোস্টিং আছে এই হোস্টিংয়ের এখানে থেকে যাবে। আমি আমার যে ওয়েবসাইটটা চালাচ্ছি, আমি কিন্তু প্যান্থনিয়নের মাধ্যমে ওয়েবসাইটটা চালাচ্ছি। এই প্যান্থনিয়ন ওয়েবসাইটটা আমাকে কি দিছে? একটা হোস্টিং দিছে, মানে একটা স্টোরেজ দিছে। হোস্টিং মানে কি? স্টোরেজ। যে তুমি, এটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। স্টোরেজটা কি? ক্লাউড স্টোরেজ। ক্লাউড স্টোরেজ মানে বুঝি অনলাইন স্টোরেজ, ঠিক আছে? যে নেট কানেক্টিভিটি থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ক্লাউড স্টোরেজটা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করলাম দেখেন, এখন এই ট্র্যাশ করার পরে এটা কিন্তু আবার জমা থাকে। কোথায় থাকবে? ট্র্যাশে জমা থাকবে। এই ট্র্যাশ থেকে আমরা চাইলে এগুলোকে ডিলিট পার্মানেন্ট, এই ডিলিট পার্মানেন্টলি করলে একেবারে চলে যাবে। আর যদি না করি, এটা এখানে থাকবে, আমরা আমাদের কাজে আবার ফিরে আনতে পারবো। তো এখন এখানে যদি আপনি ডিলিট ট্র্যাশ করার পরে এটা যদি ট্র্যাশে থেকে যায়, মানে আমরা তো বাল্ক অ্যাকশনে গেলাম, বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ করলাম, ঠিক আছে? তো মুভ টু ট্র্যাশ করার পরে এটা তো ট্র্যাশে জমা হয়ে গেছে। তো মুভ টু ট্র্যাশে জমা হওয়ার পরে আপনার কি হয়? আপনার স্পেসগুলো কমে যায়, ঠিক আছে? যেহেতু এটা এখানে থেকে যাচ্ছে, যেহেতু এটা আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি না, তার মানে এটা এখানে থেকে যাচ্ছে। এখানে জমা হতে হতে কী হবে? আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। স্টোরেজটা আস্তে আস্তে কী হবে? ফুল হতে থাকবে আস্তে আস্তে আপনার স্টোরেজে, মানে আপনার স্টোরেজে জমা হবে, কিন্তু স্টোরেজটা আস্তে আস্তে কী হবে? খালি হতে থাকবে, স্লো হতে থাকবে। তো এটার জন্য ধরেন আমি এটাকেও পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। ডিলিট পার্মানেন্টলি। আবার রিস্টোর করলে কিন্তু আগে যেখানে ছিল এটা পেজে থাকলে পেজে চলে যেত, পোস্টে থাকলে পোস্টে চলে যেত, ঠিক আছে? ডিলিট করে দিলাম। এখন অল পেজে আসলাম, অল পেজ থেকে কিছুই নেই। এবার আমরা আবার আমাদের ফ্রন্ট এন্ডে আসবো। আসার পর আমরা রিলোড করব। দেখেন তো চলে গেছে না? এখন একদম সাদামাটা, মানে অগোছালো একটা ওয়েবসাইট হয়ে গেছে। আচ্ছা,
এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে আচ্ছা জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমরা যে এই যে এক্সট্রা থিমটা যে আমরা ইনস্টল করলাম, এক্সট্রা থিমটা ইনস্টল করার পরে কি জানি এক্সট্রা থিমটা ইনস্টল করার পরে এক্সট্রা থিমটা যে এখানে ইনস্টল হয়েছে এবং ফ্রন্ট এন্ডে যে আসছে এটা আমরা কীভাবে বুঝবো? এই প্রশ্নটা থাকতে পারে না? এই প্রশ্নের সহজ সমাধান হলো আমরা এক্সট্রা থিমটা ইনস্টল করছি, এক্সট্রা থিমটা এখানে অ্যাড হয়েছে কিনা সেটার জন্য আমরা আমাদের ফ্রন্ট এন্ডে আসবো। ফ্রন্ট এন্ডে একদম নিচের দিকে দেখেন লেখা আছে না, কপিরাইট 2024 ই কমার্স শপিং। কি দেখা যায় না? কোথায় দেখা যাচ্ছে না? থিম তো দেখা যাবে না। থিম তো আমরা থিমে যতগুলো প্লাগইনস আছে ততগুলো প্লাগইনস আমরা অ্যাড করে নিই, আমরা তো আমাদের মতো করে তৈরি করব। ওই থিমের অনুযায়ী আমরা যখন কাস্টমাইজ করব, কাস্টমাইজের ভিতরে দেখবেন থিম যতগুলো সেটিংস আছে সবগুলো সেটিংস আমরা ওখান থেকে করব। ওই অনুযায়ী আমাদের থিমটা, আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ করব। ঠিক আছে? আচ্ছা, এই থিমটা যে আমরা ইনস্টল করলাম, এই থিমটা কোথায় কীভাবে বুঝবো? এই যে দেখেন এক্সট্রা ওয়ার্ডপ্রেস থিম, বুঝছি না যে এক্সট্রা ওয়ার্ডপ্রেসের এই থিমটা আমরা এখানে ইনস্টল করছি, এটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে? এটা কোথায় দেখলাম? ফ্রন্ট এন্ডে দেখলাম। আচ্ছা, এরপর এবার আসেন আমরা তাহলে আমরা পেজগুলো ডিলিট করলাম, পোস্টগুলো ডিলিট। এবার আসেন আমরা প্লাগইনসগুলো দেখি। আমি প্লাগইনসে যাচ্ছি, আমি আবার ব্যাকএন্ডে আসলাম, ব্যাকএন্ড থেকে প্লাগইনস থেকে ইনস্টল, আপনি প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস, মানে কতগুলো প্লাগইনস ইনস্টল করা আছে, কতগুলো প্লাগইনস ইনস্টল করা আছে। এখন আমরা যদি চাই যে সব যতগুলো প্লাগইনস আছে সব প্লাগইনসগুলো আমরা ডিলিট করে দিব, আমরা চাইলে কি করতে পারি? সব প্লাগইনসগুলো ডিলিট করে দিব। আমরা আবার এই প্লাগইনসগুলো ধরেন আমি এখানে যতগুলো প্লাগইনস আছে সব প্লাগইনস আমরা ডিলিট করে দিব। তাহলে কি করব? এই প্লাগইনসের এখানে ক্লিক করবেন, অথবা ইন্ডিভিজুয়াল, যদি আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল মানে কি বুঝি? স্বতন্ত্র, মানে আলাদা আলাদা। যদি আলাদা আলাদা কোনো আমরা চাই যে আলাদা শুধুমাত্র আকিসমাত যে প্লাগইনসটা আছে এটাকে ডিলিট করে দেব, অথবা যদি চাই যে হ্যালো ডলি এটাকে ডিলিট করে দেব, আপনি যেটা চাইবেন ওটাকে ডিলিট করে দিতে পারবেন। অথবা আপনি যদি চান যে সবগুলোকে একসাথে ডিলিট করে দিবেন তাও পারবেন। তাহলে কি করবেন? আমরা চাইলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে করে প্লাগইনসগুলোকে ডিলিট করতে পারবো, অথবা অল প্লাগইনস সিলেক্ট করে ডিলিট করতে পারবো। তাহলে আমরা প্লাগইনসে ক্লিক করব। প্লাগইনসে ক্লিক করার পর আমার যতগুলো প্লাগইন ছিল সবগুলো প্লাগইনস কিন্তু আমার কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমরা বাল্ক অ্যাকশনে আসব। বাল্ক অ্যাকশন থেকে আমরা কি করব? এখানে বাল্ক অ্যাকশন থেকে আমরা ডিলিট করে দিব। কি করব? ডিলিট করে দিব। ডিলিট থেকে ডিলিট অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু সময় নেবে, দেখেন চলে গেছে না? ডিলিট সাকসেসফুল, এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন আর কোনো প্লাগইনসও নাই, কিচ্ছু নাই, এখন জাস্ট এটাই আছে, কিচ্ছু নাই। এবার আসেন তাহলে আমরা কি করতে পারবো? আমরা পোস্টগুলোকে ডিলিট করলাম, আমরা কি করলাম? পোস্টগুলোকে ডিলিট করলাম, তারপর পেজগুলোকে, আগে যে পেজগুলো ছিল তা ওদের কাস্টমাইজ করা সে পেজগুলোকে ডিলিট করলাম, তারপর প্লাগইনসগুলো ছিল প্লাগইনসগুলোকে ডিলিট করলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এবার আমরা চলে যাব এখান থেকে। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স সম্পর্কে বুঝলাম, এটা বুঝলাম। আচ্ছা, এখানে সেটিংস আছে, সেটিংসটা আমি একটু পরে বুঝাবো, কারণ এখন হয়তো বিষয়টা বুঝবেন না, তারপর একটু দেখায় রাখি। অ্যাপিয়ারেন্স সেটিং, ইউজার হচ্ছে অল ইউজারে যান, আমরা অল ইউজারে ক্লিক করলাম, ইউজারে আসলাম, ইউজার থেকে অল ইউজার হচ্ছে আমরা যখন কোনো একটা, আমরা একটা জিনিস বোঝেন যে আমরা যদি ইয়ে করি, এটাই কি করি, একটা ধরেন একটা ফেসবুক পেজ তৈরি করি, তাহলে আমরা চাইলে মডারেটর নিয়োগ দিতে পারি, আমরা চাইলে অ্যাডমিন রাখতে পারি না? হ্যাঁ, আমরা চাইলে কি করতে পারি? এডিটর রাখতে পারি, মডারেটরও রাখতে পারি, কমেন্টও রাখতে পারি। ঠিক আছে? এক একজনকে এক এক কাজ করতে দিতে পারি। একটা ওয়েবসাইট যখন বড় হয় তখন কিন্তু একজন ডেভেলপার কিন্তু একটা ওয়েবসাইট মেনটেন করে না, অনেকজন ডেভেলপার এই ওয়েবসাইটটাকে মেনটেন করে। কেউ কমেন্টসগুলো দেখে, কমেন্টসগুলো রিপ্লাই করে, কেউ আপনার করে পোস্ট করে, কেউ প্রোডাক্ট পোস্ট করে, কেউ আপনার লেখে, ওই যে এটা কি কন্টেন্টগুলো তৈরি করে, কন্টেন্ট রাইটিং অথবা আর্টিকেল রাইটিং, কোনো একটা প্রোডাক্টের উপর ডেসক্রিপশন লেখে, আর্টিকেল লেখে। ঠিক আছে?
তো এই জন্য অনেক সময় আমাদের কি হয়, আমাদের এই জন্য অনেক সময় মডারেটর, অ্যাডমিনিস্ট্রেটর এগুলো আমাদেরকে অ্যাড করতে হয়, ঠিক আছে। তো এখানে যেটা আছে, এখানে কে আছে, একজন আছে অ্যাডমিন। দেখেন কোন ইমেল আন্ডারে অ্যাড্রেসে আছে, এই ইমেলের অ্যাড্রেসের আন্ডারে আছে, ঠিক আছে। এখন আমরা যদি কোনো একজন নতুন অ্যাডমিন বা নতুন ইউজার অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাড নিউ ইউজার। কোথায় আসতে হবে, অ্যাড নিউ ইউজারে আসবেন। অ্যাড নিউ ইউজারে আসার পরে আমি আবার বলছি, ইউজারে আসবেন, ইউজারে আসবেন, ইউজার থেকে কোথায় আসবেন, এই ইউজারে আসবেন, ইউজার থেকে অ্যাড অল ইউজারে ঢুকলে আমরা দেখতে পাবো কতজন ইউজার আমাদের আছে। আর হচ্ছে অ্যাড নিউ ইউজার করলে আমরা কি করব, নতুন কোনো ইউজারকে আমরা অ্যাড করতে পারবো। এরপর প্রোফাইল হলে আমরা প্রোফাইলটাকে দেখতে পাবো, প্রোফাইল কি প্রোফাইল আছে, ঠিক আছে। তাহলে ইউজার নেমে প্রথমে এখানে আপনি যাকে ইউজার দেবেন তার নামটা দিবেন, তার মেল অ্যাড্রেসটা দিবেন। অবশ্যই সে তার ডিটেলসটা আপনাকে দেবে, তার মেল অ্যাড্রেসটা দেবেন, তার ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, তার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দেবেন, না থাকলে প্রয়োজন নাই। এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড জেনারেটর, আপনি চাইলে নিজে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন, অথবা এই জেনারেটর পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন করে দেখেন আমি চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন করে পাসওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন। এটার নাম হচ্ছে পাসওয়ার্ড জেনারেটর, ঠিক আছে, জেনারেট পাসওয়ার্ড। তো এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। পাসওয়ার্ড তৈরি করার পর এখানে আপনি কি করবেন, সেন্ড ইউজার নোটিফিকেশান। সেন্ড ইউজার নোটিফিকেশানের এখানে এটা এরকম থাকবে, সেন্ড দ্য নিউ ইউজার অ্যান্ড ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে। রোল কি হবে, রোলটা হবে এরকম, এখানে সাবস্ক্রাইব, যদি আমরা কাউকে নতুন ইউজার অ্যাড করি, যে ধরেন কোনো একটা ওয়েবসাইট আপনার দুইজন মালিক, তখন আপনাকে দুজনকে অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে, দুজনে চালাবে। কোনো একটা ওয়েবসাইট আপনি মালিক, কিন্তু আপনি চাচ্ছেন যে আরও 2-4 জনকে দিয়ে কাজ করাবেন, কেউ এডিটর করবে, কেউ এডিটর হবে, কেউ কমেন্টর হবে, এই দেখেন এখানে লেখা আছে। কেউ কি হবে, কন্ট্রিবিউটর হবে, অথর হবে, এডিটর হবে, অ্যাডমিনিস্ট্রেটর হবে। অ্যাডমিনিস্ট্রেটর দিলে কি হবে, আপনার যেমন পাওয়ার থাকবে এই ওয়েবসাইটের উপর, আপনি যাকে অ্যাডমিনিস্ট্রেটর দেবেন তারও তেমন পাওয়ার থাকবে, মানে তারও ততগুলো রোল থাকবে, অ্যাক্সেস থাকবে। কথা বুঝছি, অ্যাডমিনিস্ট্রেটর দিলে আপনার যেরকম রোল থাকবে, যতগুলো রোল বা আপনি যতটুকু কাজ করতে পারবেন ও ততটুকু কাজ করতে পারবে। আর এডিটর দিলে সে এডিট করতে পারবে, যে কোনো জিনিস, যে কোনো পোস্ট, যে কোনো কমেন্ট, যে কোনো প্রোডাক্ট, হ্যাঁ, সে এডিট করতে পারবে, পোস্ট করতে পারবে। অথর দিলে সে অথর হিসেবে কাজ করবে, কন্ট্রিবিউটর দিলে কন্ট্রিবিউশন হিসেবে কাজ করবে। তো বেশিরভাগ কিন্তু এডিটরে ব্যবহার করা হয়, এডিটরে নিয়োগ দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ না মানে 99% এডিটরে নিয়োগ দেওয়া হয়। তো এডিটর রাখবেন, এডিটর রেখে অ্যাড নিউ ইউজারে ক্লিক করবেন, সে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হয়ে যাবে, তাকে কি করবেন, তার মেইলে একটা নোটিফিকেশান যাবে, আর যদি না যায় তাকে শুধু আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, সে তার মেইলের মাধ্যমে সে ঢুকতে পারবে। সে মেইলের মাধ্যমে এই ব্যাকএন্ডে আসলে সে মেইলের মাধ্যমে ঢুকতে পারবে, ঢুকে সে কাজ করতে পারবে, সে যতটুকু অ্যাক্সেস পাবে, ঠিক আছে। তার মেইল এবং পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিবেন। আচ্ছা, এভাবে আমরা চাইলে ইউজার অ্যাড করতে পারি, ঠিক আছে। ধরেন আমি যদি এখন চাই যে আমি একটা ইউজার অ্যাড করলাম, সাপোজ একটা ইউজার অ্যাড করে দেখাই, ধরেন এডিটর রাখলাম, আমার ইউজারটা এডিটর রাখলাম, আমার মেলটা দিলাম, একটা মেল দিচ্ছি, মেলটা দিলাম, ফার্স্ট নেম দিলাম, হ্যাঁ কি হলো, এই পাসওয়ার্ডটা নিয়ে রাখলাম আমি। এরপরে এডিটর রাখলাম, অ্যাড করলাম, আমরা দেখি অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয়নি,
ওয়েবসাইটটা দিলাম, পাসওয়ার্ডটা কপি, এখন দেখেন অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? অ্যাড করার জন্য আমাদেরকে আমরা যে ওয়েবসাইটের আন্ডারে অ্যাড করব সে ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিতে হবে। কি করতে হবে? অ্যাড হয়েছে না এখন? তাহলে প্রথমে আমরা ইউজার নেম দেবেন, একটা ইউজার নেম দেবেন, একটা ইউজার নেম তৈরি করবেন ওনার নামের উপর। তারপর একটা রিকোয়ার্ড মেল কিন্তু দিতেই হবে, রিকোয়ার করতে। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। এখানে যে ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চাচ্ছেন ওনাকে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এনে এখানে দিবেন। দেওয়ার পর এই পাসওয়ার্ডটা আপনার রিরাইট করতে পারেন অথবা পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। পাসওয়ার্ড জেনারেট করার পর আপনি ওনাকে এডিটর দিলে এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর দিলে অ্যাডমিনিস্ট্রেটর, যেটা দেবেন। দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন? অ্যাড নিউ ইউজার। এই অ্যাড নিউ ইউজার করার পর এরকম একটা ইউজার তৈরি হয়ে যাবে। আমি একটু দেখাই, লিভে গেলাম, এই দেখেন আমি দেখেন এডিটর হিসেবে আসছে না? তো এখন আমার এই মেলটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? মানে এই টোটাল 100% অ্যাক্সেস কিন্তু আমার কাছে। এখন আমি যাকে এডিটর বানালাম সে শুধু এডিট করতে হবে। এডিটর মানে এডিট জাতীয় যত কাজ আছে সে অত কিছু করতে পারবে, সে আর কিছুই করতে পারবে না, কোনো অ্যাক্সেস নিতে পারবে না। তাহলে আমরা পারবো না। আচ্ছা, এরপর আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইলটা একটু দেখেন। প্রোফাইলের এখানে আমরা কি কি করতে পারবো বিষয়গুলো একটু দেখেন। আমরা এখানে ভিজুয়াল এডিটরে যদি ক্লিক করি, ভিজুয়াল এডিটর আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এখানে যদি আমরা লাইট চেঞ্জ করি, দেখেন লাইট, মডার্ন, ব্লু, এই যে এখানে কালারগুলো চেঞ্জ হচ্ছে না? আপনার প্রোফাইলটাকে আপনি কেমন রাখবেন? এটা হচ্ছে আপনার প্রোফাইল সেকশন। এটার নাম কি? আপনার প্রোফাইল সেকশন। এই দেখেন এখানে এটা হচ্ছে আপনার টোটালি প্রোফাইল সেকশন। আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কফি কালার দিলে কফি কালার, দেখেন কালারগুলো চেঞ্জ হচ্ছে। আপনার চাইলে কালারগুলো চেঞ্জ করেও কাজ করতে পারবেন। এই দেখেন, ঠিক আছে? এরকমটা রেখে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? আমি এরকমটা রাখলাম। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সাইড ডিফল্ট। ল্যাঙ্গুয়েজ আমরা যেরকম ব্যবহার করতে চাই ওরকমই ব্যবহার করতে পারবো। এটা সাইড ডিফল্ট মানে আমার ইচ্ছে, ওটা সাইড ডিফল্টে রাখবেন, ঠিক আছে? কারণ কোথাও আমরা বাংলা ব্যবহার করব, কোথাও ইংলিশ ব্যবহার করব, ঠিক আছে? তাইলে এটা আমরা কোথায় পাবো? প্রোফাইল। ইউজার থেকে একটু নিচে আসবেন, নিচে আসলে প্রোফাইল। বুঝছি বিষয়টা? এই যে প্রোফাইল দেখা যায়, এখানে আসার পর সাইড ডিফল্ট ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ সাইড ডিফল্ট অনুযায়ী থাকবে। তারপর ইউজার অ্যাডমিন কে? ওনার ফার্স্ট নাম রাখতে পারেন, ওনার লাস্ট নেম রাখতে পারেন। উনি কী হিসাবে থাকবে? অ্যাডমিন হিসাবে। ওনার নিক নেমটা কেমন রাখবেন? অ্যাডমিন নেম রাখবেন না আপনি নামটা চেঞ্জ করে দেবেন? কোনো প্রবলেম নয়, যে কোনো নাম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ডিসপ্লে নামটা কি হবে? এ নামে দিবেন, কোন নামে দিবেন? ধরুন আমি আমার নামে দিয়ে দিচ্ছি। ইমেল রিকোয়ার, কোন ইমেলের আন্ডারে আছে এই অ্যাকাউন্টটা? এই ইমেলের আন্ডারে অ্যাকাউন্টটা আছে। ওয়েবসাইট লিঙ্কটা কি? এটা। এরপরে অ্যাবাউট ইউ সেলফ, ধরেন আমি চাইলে আমি যে অ্যাডমিনিস্ট্রেটর, আমি এই ওয়েবসাইটের মালিক, আমি এখানে কি করতে পারবো? আমার সম্পর্কে লিখতে পারবো যে আমি ওয়েবসাইটের মালিক, এটা এভাবে কাজ করে, এটা সেভাবে কাজ করে। হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমরা এই কোম্পানির জন্য বানাইছি, বা এরকম প্রোডাক্ট এখানে বিক্রি করা হয়। এখানে কোনো ধরনের প্রাইভেসি করা হয় না, প্রাইভেসি ব্রেক করা হয় না, যে সকলের প্রাইভেসি এখানে আপনার হাইড থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা এখানে বায়োগ্রাফিক্যাল ইনফোগুলো দিয়ে দিতে পারেন। এটা বাংলাদেশের বা এটা অমুক জায়গা থেকে চলে, এখানে অমুক ধরনের প্রোডাক্ট পাবেন। এই ওয়েবসাইটের বাইরে যদি কেউ অমুক ধরনের প্রোডাক্ট যদি বিক্রি করে, হ্যাঁ, এই ওয়েবসাইটের বাইরে যদি অমুক ধরনের প্রোডাক্ট কেউ বিক্রি করে, তাহলে বুঝবেন এটা অথেন্টিক না, এটা দায়ভার আমরা নেব না। এরকম করে আপনি বায়োগ্রাফিক্যাল কিছু ইনফো দিতে পারেন। বুঝছি? বায়োগ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল ইনফো আর বায়োগ্রাফিক্যাল ইনফো। জিওগ্রাফিক্যাল বুঝি, জিওগ্রাফিক্যাল বায়োগ্রাফিক্যাল দুটো আজকে নেটে সার্চ করবেন, ঠিক আছে? প্রোফাইল পিকচার, এখানে একটা প্রোফাইল পিকচার আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে নিউ পাসওয়ার্ড, আপনি চাইলে নতুন একটা পাসওয়ার্ড এখানে তৈরি করতে পারবেন। সেশনস, এখানে লগ আউট, এভরিহোয়ার ইলস, যে কোনো জায়গায় আপনি এটা লগ আউট মানে যে কোনো জায়গা থেকে লগ আউট রাখতে পারবেন। নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম দিতে পারবেন। এরপরে আপডেট প্রোফাইলটাকে আপডেট করলে আপনি যত কিছু অ্যাড করছেন সব কিছু আপডেট হয়ে যাবে। ব্যাস। বুঝছি না বুঝি নাই? মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে প্রোফাইল আপনারা ঘাটলেই বুঝবেন, মানে একটু ঘাটবেন, পড়বেন। এইসব জায়গায় কি করতে হবে? ক্লিক করতে হবে,
ক্লিক করে করে পড়তে হবে, ঘাঁটতে হবে, ঘাঁটলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে টুলস। টুলসের পরে আছে কি অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ। আমরা চাইলে সাইট হেলথটা কেমন সেটা আমরা দেখতে পারি। আমাদের অনেক সময় সাইট হেলথ দেখার দরকার হয় যে আমার ওয়েবসাইটটার স্বাস্থ্য কেমন আছে, বেশি মোটা হয়ে গেছে না বেশি চিকন, খায় বেশি না ঘুমায় বেশি। এটা আপনার সাইট হেলথটা চেক করতে পারবেন। কেমন সাইট হেলথটা হচ্ছে আপনার সাইটটা কেন স্লো হচ্ছে। মূলত সাইট হেলথটা হচ্ছে কি আপনার সাইটটা স্লো কেন, আপনার সাইটটা মানুষ অ্যাক্সেস করতে পারতেছে না কেন, সাইটটা কোথায় আপনার ফল্ট করতেছে, ওই জিনিসগুলো আপনি সাইট হেলথ থেকে আইডেন্টিফাই করতে পারবেন। এই যে আমরা সাইট হেলথে ঢুকতেছি, দেখেন দেখেন স্ট্যাটাস, রেজাল্ট আর গুড। এখন পর্যন্ত স্ট্যাটাস গুড আছে, মানে সাইট হেলথ ভালো। তারপর ইনফো, এখানে দেখেন সাইট হেলথ স্ট্যাটাস, রিকমেন্ডেড, ইমপ্রুভমেন্ট যদি এখানে ইনফো দেখেন, ইনফো আমরা কিন্তু এরপর দেখেন এখানে ওয়ার্ডপ্রেস, ডিরেক্টরিজ অ্যান্ড সাইট, অ্যাক্টিভ থিম, কোন থিমটা অ্যাক্টিভ আছে, ওটার ভার্সন কত, ওটা কীভাবে আছে, ডিজেবল আছে না অ্যানাবল আছে, মানে অনেক কিছু আপনি এখান থেকে পুরোপুরি বুঝতে হবে। ঠিক আছে, মাস্ট প্লাগইনস আছে কিনা, কোন ধরনের প্লাগইনস, কত ভার্সনের প্লাগইনস ব্যবহার করছেন বা করতে পারবেন, মিডিয়া হ্যান্ডেলিং কেমন, এই জিনিসগুলো আপনারা, হ্যাঁ সার্ভার কেমন, আপনার সার্ভার কী অবস্থা আছে, আপনি কোন সার্ভারের আওতায় আছেন। সার্ভার কিন্তু আমরা এখন কোন সার্ভারের আওতায় আছি, লিনাক্স অপারেটিং সিস্টেম। আমরা তো অপারেটিং সিস্টেম শুনছি কি কি বলেন তো, কেউ জানেন অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা আছে? ওএস মানে অপারেটিং সিস্টেম। যেমন অ্যান্ড্রয়েড কি একটা অপারেটিং সিস্টেম না? অ্যান্ড্রয়েড, তাহলে উইন্ডোজ কি একটা অপারেটিং সিস্টেম না? তাহলে লিনাক্সও একটা অপারেটিং সিস্টেম। লিনাক্স হচ্ছে বেস্ট অফ অপারেটিং সিস্টেম বিকজ মানে বেস্ট সিকিউর, সবচেয়ে বেশি সিকিউরিটি মেনটেন করে হচ্ছে লিনাক্স। আপনারা দেখেননি কখনো? লিনাক্স হচ্ছে মূলত কোডিং করে কাজ করতে হয়, কোড করে আপনাকে চালাইতে হবে লিনাক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে লিনাক্স সার্ভারের আওতায় চলতেছে, তো এই জন্য এটা সিকিউরিটি অনেক বেস্ট। হ্যাঁ, আমরা একটা কথা বলি, ডাচ বাংলা ভূতে টাকা উঠেছে না? সবাই ভূত থেকে টাকা উঠেছেন না? ভূত থেকে টাকা উঠাতে ওখানে কি উইন্ডোজ দেখছেন না? হ্যাঁ, আবার ডাচ বাংলা ভূতে কিন্তু উইন্ডোজ আছে, ওরা উইন্ডোজ সিকিউরিটি ব্যবহার করে বলে ওটা উইন্ডোজ। ঠিক আছে, আগে প্রথম উইন্ডোজ এক্সপি ছিল, এরপর উইন্ডোজ 7, এখন কিন্তু উইন্ডোজ 7। আবার অন্যান্য ভূতে গিয়ে দেখবেন এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, অনেকে লিনাক্স সার্ভার ব্যবহার করে, এই জন্য ডিফারেন্ট। বুঝছি বিষয়টা, এক এক ধরনের সার্ভার ব্যবহার করে, এর কারণ হচ্ছে এটা সিকিউরিটির উপর ডিপেন্ড। যার যত বেশি স্ট্রং সিকিউরিটি তার কষ্ট তত বেশি, খরচ তত বেশি। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে লিনাক্স সার্ভার, লিনাক্স দেখেন এটা এত, ওয়েব সার্ভার, তারপর এটা কি কি আছে, পিএইচপি আছে, মানে এখানে অনেক কিছু আছে, আপনার ক্লিক করে এটা বুঝতে হবে। মাইস্কুইল আছে, দেখেন এই যে মাইস্কুইল, তারপর এখানে ওয়ার্ডপ্রেস কন্টেন্টস আছে, তারপর এখানে দেখেন অনেক কিছু আছে। তাহলে এই জিনিসগুলো আপনার কি সাইট হেলথগুলো আপনারা এখন বুঝবেন না, তেমন আস্তে আস্তে কাজ করতে করতে আপনারা আস্তে আস্তে দেখবেন অনেক কিছু বুঝতেছেন, অনেক কিছু বুঝে যাবেন। আচ্ছা, এখন এই জিনিসগুলো দেখানোর একটা মাত্র উদ্দেশ্য হলো, আমরা কি হব, আমরা ওয়ান ম্যান আর্মি হব। কি হব? ওয়ান ম্যান আর্মি কে কে বুঝি না বলেন তো, হাত তোলেন। ওয়ান ম্যান আর্মি কে কে বুঝি না? সবাই বুঝি। ওয়ান ম্যান আর্মি आप বুঝেন না, না বুঝেন ইয়েস অর নো? না বুঝলে হাত উঠান, বুঝলে। ও আর তো সবাই বুঝে, তাহলে ঝর্ণা বুঝেন? আচ্ছা, পূর্ণ আপু বলেন তো, ওয়ান ম্যান আর্মি একাই 100। ওয়ান ম্যান আর্মি দেখছেন, আমরা কত কিছু জানি না। ওয়ান ম্যান আর্মি মানে আমরা একাই 100। এটার উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু একটা সাইট,
এই কথা বলার আমার একটা রিজন আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এরকম যে আমরা শুধু একটা ওয়েবসাইট তৈরি করা শিখবো না, একটা ওয়েবসাইট কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, মেনটেনেন্স করতে হয়, একটা ওয়েবসাইট তৈরি করা ম্যানেজমেন্ট থেকে শুরু করে তৈরি করা, ডেভেলপ করা পর্যন্ত আমাদের কাজ। হ্যাঁ, এমনিতে কিন্তু কেউ আছে শুধু ওয়েবসাইট ডিজাইন করে, কেউ আছে ডেভেলপমেন্ট করে, কেউ আছে ম্যানেজমেন্ট করে, আমরা সবগুলোই শিখতেছি। কথা বুঝেন কিন্তু এটা কিন্তু হেলাই ফেলাই উড়ে দিয়েন না যে আমরা ডেভেলপমেন্টও আমরা করব, ডিজাইনও আমরা করব, মেনটেনেন্সও আমরা করব। এই জন্য আমরা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। আর এই জন্য এই জিনিসগুলো আপনাদেরকে বারবার দেখাতে হচ্ছে, বুঝছেন? যদি শুধু ডিজাইন হতো তাহলে আমি ডিজাইন দেখায় চলে যেতে পারতাম, যদি শুধু ডেভেলপমেন্ট হতো তাহলে ডেভেলপমেন্ট দেখায় চলে যেতে পারতাম। তা আমরা ডিজাইন, ডেভেলপমেন্ট সব কিছু করব। এই জন্য উই আর ওয়ান ম্যান আর্মি। ঠিক আছে, খালি বন্দুক থাকলে আর্মি এটা না। আচ্ছা, তারপর হচ্ছে এরপরে দেখেন এক্সপোর্ট পার্সোনাল ডাটা আছে না, ডেটা, আর হচ্ছে ইরেজ পার্সোনাল ডেটা। কি কি এক্সপোর্ট করছেন ডেটা, আর কি কি মুছে দিয়েছেন। ইরেজ মানে কি? মুছে দেওয়া। ওটাও আপনি এখান থেকে বুঝতে পারবেন। এরপরে সেটিং, এটা হচ্ছে সাইট সেটিং। সেটিংসে আসবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একদম প্রথমে আছে কি জেনারেল, এরপর আছে কি রাইটিং, এরপর রিডিং, এরপর ডিসকাশন, এরপর মিডিয়া, এরপর পারমালিঙ্ক, এরপর আছে প্রাইভেসি। আছে না? আছে। তাইলে প্রথমে কি সেটিংসে আসার পর কি পেলাম? জনি খাতুন বলেন। বলেন, আপনি মোবাইল টিপতেছেন কেন? আমি ক্লাস করানোর সময় কোনো কাজ করা যাবে না, শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, অনেক কিছু জানতে পারবেন। বুঝছি বিষয়টা, শুধু আমার কথাগুলো শুনেন। আমি গল্প বললে ভালো লাগে না, তাহলে ক্লাসটা শুনেন ভালো করে। আচ্ছা, তাহলে সেটিংসে আমরা, এটা হচ্ছে সেটিংস, একদম সকল সেটিংসগুলো আমরা এখান থেকে করে নেব। সেটিংসে কী কী আছে? জেনারেল আছে, রাইটিং আছে, রিডিং আছে, ডিসকাশন আছে, মিডিয়া আছে, পারমালিঙ্ক আছে, আর হচ্ছে প্রাইভেসি আছে। আছে না? আচ্ছা, এরপর আছে কি আমরা কোথায় আছি? প্যান্থিয়ন, পেজ, কি আছে? কেজ না সেক? কেজ। এরপরে লাস্ট আছে কি কলাপস মেনু। কলাপস মেনু পরে আসতেছে। এবার আসেন জেনারেল। সেটিংয়ে দেখার পরে আমরা প্রথম যে জায়গা থাকবো সেটা হচ্ছে জেনারেল। এখন দেখেন আমার ওয়েবসাইটে ই কমার্স শপিং সেন্টার আমি লিখছি না, আমার ওয়েবসাইটটার নাম কি ছিল? ডোর টু ডোর, তাই তো? এবার আমি এই জেনারেলে আসলাম। জেনারেল থেকে আমি প্রথমে আমার সাইটের নামটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন, আচ্ছা অনলাইন শপিং লিখি, অনলাইন শপিং। অনলাইন শপিং লিখলাম। লেখার পরে আমি কি করলাম? শপিং লিখে দিলাম। ট্যাগ লাইন, আচ্ছা একটা ট্যাগ লাইন দিয়ে দিই, ই কমার্স লিখি। ধরেন ট্যাগ লাইনটা হবে কি? ই কমার্স, COMMERCE, ই কমার্স। আচ্ছা, ই কমার্স লেখার পরে আমি একটা কাজ করতেছি। দেখেন আমি কি করতেছি? সোর্স এ সাইট আইকন। আমার একটা লোগো আছে না, লোগোটা অ্যাড করব। এখন আমি কোথায় আছি? সেটিংস থেকে জেনারেলে যাওয়ার পর আবার দেখাচ্ছি। দেখেন সেটিংস থেকে জেনারেল, এখানে ট্যাগলাইনটা আবার দেখি একটু, ই কমার্স। আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছি কাজের ভিতরে। ই কমার্স। এবার হচ্ছে সাইট আইকন। সাইট আইকন কোনটা? এর আগে আমি একটু বলে রাখি, সাইট আইকন হচ্ছে এটা। এই যে এখানে দেখা যাচ্ছে না, ডব্লিউ দেখা যাচ্ছে না, ওয়ার্ডপ্রেসের লোগোটা আর কি দেখা যায়। কে কে দেখেননি? ওয়ার্ডপ্রেসের লোগোটা দেখা যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে সাইট আইকন। হ্যাঁ, আচ্ছা আগে অ্যাড করে দেখি কোথায় আসে। অ্যাড করলাম, সাইট আইকন না ফেভ আইকন, এটা তো ভুলে গেছি। আচ্ছা অ্যাড করে দেখি। সিলেক্ট ফাইল থেকে আমার ডাউনলোডকৃত কি আছে? আমার ডাউনলোডকৃত ইয়ে আছে, কি আছে না, লোগো আছে। লোগো
কোথায় জেনে লোগো, মেবি এটা নাকি? আচ্ছা আগে অ্যাড করে দেখি, ডাবল ক্লিক করলাম, অ্যাড হোক, দাঁড়ান না, এটা তো ব্যানার। মাইকেলের লোগো তো চাচ্ছি, কোথায় জেনে রাখলাম, কই, আপলোড, সিলেক্ট ফাইল, আপলোড আসবো, সিলেক্ট ফাইল, মাইকেল ফ্যাশনে যাই, লোগোটা কই? আচ্ছা আমি একটু ইয়েতে দেখি, ঘুম আসে? শরীর খারাপ লাগতেছে না? শুকাই গেছেন? আর আমরা যে শুকাচ্ছি কেউ দেখে না। শুকানো ভালো, শুকানো ভালো। আপনার মেঘলা শুকাতে চাচ্ছে যে, উনি তো শুকাইতে পারতেছে না, জিজ্ঞেস করেন ওনাকে। অনেক অনেক চেষ্টা করতেছেন না, দেখছেন শুকাতে পারতেছেন না। ক্ষতি, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা লোগোটা আবার অ্যাড করি, কেমন? আমি জেনারেল থেকে আমরা সোর্স এ সাইট আইকন, সাইট আইকন থেকে আপলোড, আপলোড থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে আমি ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোড থেকে এই যে আমার লোগোটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমি সেট অ্যাজ সাইট আইকন, ঠিক আছে? আমার লোগোটা কত সাইজ আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে না? দেখা যায় 500 বাই 500 পিক্সেল, দেখা যায় কি না এটা বলেন? 500 বাই 500 পিক্সেল, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে কিনা আমার লোগোটা কেমন আছে, কতটুকু সাইজের আছে, ঠিক আছে? 500 বাই 500 পিক্সেল, কারণ আমরা লোগো যখন তৈরি করছিলাম তখন আমি ওই ক্যানভাসে নিয়েছিলাম 500 বাই 500 পিক্সেল। এখন এই লোগোটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে প্রথমে কী করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট, এই দেখেন সিলেক্ট হওয়ার পর সেট অ্যাজ সাইট আইকন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ও আমাকে বলতেছে যে তুমি কি ক্রপ করবা, তো যেহেতু পুরোটা পাওয়া গেছে আমরা ক্রপ করব। অনেক সময় আপনাদের স্কিপ থাকবে, ক্রপ থাকবে। যদি পুরোটা না পায়, যদি দেখা গেছে লোগোটা অনেক বড়, দেখা গেছে পুরোটা পাচ্ছে না, কেটে যাচ্ছে, তখন আপনারা স্কিপ করে দিবেন, ক্রপ করবেন না। তা আমার এখানে যেহেতু পুরোটা পাইছে আমি ক্রপ করে দিচ্ছি, কোনো প্রবলেম হবে না, ক্রপ ইমেজ করে দিচ্ছি, চলে আসছে না? আসার পর এবার আমি একটু নিচে যাই, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এটা হচ্ছে সাইট অ্যাড্রেস ইউআরএল, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, সাইট ইউআরএল, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ইমেল অ্যাডমিনিস্ট্রেশনে যেহেতু আমার মেল আছে এটা আমার, তারপর মেম্বারশিপ, এনি ওয়ান ক্যান রেজিস্টার, কোনো ব্যক্তি যদি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা একটু মনে রাখবেন, মেম্বার যদি কোনো মেম্বার ধরেন, আমরা রেজিস্টার বলতে কি, আমরা অনেক ওয়েবসাইটে ঢুকলে কি থাকে, লগ ইন থাকে, রেজিস্টার থাকে, জয়েন থাকে না? তখন আমরা সাইন ইন থাকে, তখন আমরা কি করতে হয়, মেল অ্যাড্রেস, আমার ডিটেলস দিতে হয়, আমার বায়োডাটা দিই না, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল অ্যাড্রেস, অনেক সময় এনআইডি, ডেট অফ বার্থ, ঠিক আছে? আমরা অনেক কিছু দিই, অনেক কিছু দেওয়ার পর আমরা কি করি, লগ ইন করি অথবা রেজিস্টার করি অথবা জয়েন করি, তাই তো, অ্যাকাউন্ট করি। তো ওটা যদি আপনি রাখতে চান যে কোনো আসলে যাতে জয়েন করতে পারবে বা রেজিস্টার করতে পারবে অথবা লগ ইন করতে পারবে, তাহলে কি রাখতে হবে, অবশ্যই সাবস্ক্রাইবার রাখতে হবে। অবশ্যই কি রাখতে হবে, সাবস্ক্রাইবার, মনে থাকবে? অবশ্যই এই জায়গায় এসে আপনাকে সাবস্ক্রাইবার রাখতে হবে, বুঝতে পারছি? এনি ওয়ান ক্যান রেজিস্টার, যে কোনো ব্যক্তি, আপনি কি চাচ্ছেন যে কোনো ব্যক্তি রেজিস্টার করুক? আমরা যদি রেজিস্টার করতে চাই তাহলে অবশ্যই হ্যাঁ, ইয়েস রেজিস্টার করুক, তবে
নিউ ইউজার ডিফল্ট রোলটা কেমন হবে, যে সে সাবস্ক্রাইবার হিসেবে থাকবে, সে সাবস্ক্রাইব করতে পারবে, সে রেজিস্টার করতে পারবে, কোনো প্রবলেম নাই, এরকম থাকবে। এরপর হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউনাইটেড স্টেট, যেটা আছে ওটাই থাকবে। টাইম জোন আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, টাইম জোন ধরার দরকার নেই, যেভাবে আছে এভাবে থাকুক। এরপর হচ্ছে ডেট ফরম্যাট চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ডেট ফরম্যাট মানে বুঝি যে অনেক জায়গায় দেখবেন যে কীরকম আসে, মাসের নামটা লেখা আছে, আবার অনেক জায়গায় সংখ্যা অনুযায়ী আসে, এই যে এখানে, আবার অনেক জায়গায় ইয়ারটা সামনে থাকে, ডে এবং মান্থটা পরে থাকে, এগুলো হচ্ছে টাইম জোন, ডেট ফরম্যাট, সরি, এটা হচ্ছে ডেট ফরম্যাট, বুঝতে পারছি। আবার কাস্টমাইজ যদি করতে চান আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন। এরপর হচ্ছে আজকে 21 তারিখ, 21শে আগস্ট না, এই যে 21শে আগস্ট দেখাচ্ছে, দেখেন। তারপর হচ্ছে টাইম ফরম্যাটগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে টাইম ফরম্যাট, এটা দিলে এটা হবে, এটা দিলে এটা হবে, আপনি যেরকম দিতে চান আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এরপরে ওয়েক স্টার্ট অন মন্ডে, আমরা শুরু করছিলাম কবে, মন্ডে ক্রিয়েট করছি না, এটা সোমবারে ক্রিয়েট করলাম না, এটা দেখাচ্ছে কবে থেকে আপনি শুরু করছেন, সব কিছু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে আবার আসেন আমরা সেভ চেঞ্জ, এবার আমাদের অনেকগুলো সেটিং আমি করে ফেলছি, এবার কাজ হচ্ছে কি সেভ চেঞ্জ, একদম নিচে আসবেন, নিচে এসে সেভ চেঞ্জ করবেন। সেভ চেঞ্জ করার পর এখন দেখেন তো লোগোটা চেঞ্জ হয়েছে না, এই যে এখানে লোগোটা চেঞ্জ হচ্ছে না, এটাকে বলা হচ্ছে সাইট আইকন অথবা ফেভ আইকন, এটা দুটো নাম আছে, একটা হচ্ছে সাইট আইকন অথবা কেউ বলবে ফেভ আইকন। এখানে যদি আমি এখন রিলোড করি, দেখেন আমার ফ্রন্ট এন্ডে দেখায় কিনা, দেখেন এই দেখেন চলে আসছে, এই লোগোটা এখানে দেখাচ্ছে। যেমন আমরা এই যে ধরেন আমরা দারাজে ঢুকলে, আমরা বিডি শপে ঢুকলে দেখেন এখানে তাদের লোগোটা দেখায় না, এরকম আমার এখন লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে। আমরা গুগলে ঢুকলে, আমরা যদি এখন গুগলে ঢুকি, গুগলে ঢুকলে দেখেন গুগলের লোগোটা এখানে দেখাবে, এই দেখেন তো জিটা দেখাচ্ছে না, এটা হচ্ছে সাইট আইকন অথবা ফেভ আইকন। আমি কিন্তু জি কোশ্চেন করব, সাইট আইকন কোনটাকে বলে, ফেভ আইকন কোনটাকে বলে, কি বলে, ফেভ আইকন, সাইট আইকন আর ফেভ আইকন, এটাই সাইট আইকন, এটাই ফেভ আইকন। হ্যাঁ, ফেভ আইকন সার্চ দেবেন, ফেভ আইকন কি অনলাইনে সার্চ দিয়ে খুঁজে নেবেন, সব কিছু বলতে পারবো না, মাথায় থাকে না এত কিছু, অনলাইনে সার্চ দিয়ে বের করবেন, কারণ ওরা কষ্ট করতে পারবে না, সব কিছু আমাকে বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা সাইট আইকন অ্যাড করতে, তাহলে এখন দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের যে ওয়েবসাইটটা যে আমাদের করে নিচ্ছি না, আইকন টাইকনগুলো দিয়ে দিচ্ছি, আছে মানে আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের করে নিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে গেল এটা জেনারেল থেকে রাইটিংয়ে আমাদের তেমন কোনো কাজ নেই, জাস্ট রাইটিংয়ে ঢুকলাম, রাইটিংয়ে ঢোকার পরে এখানে আপনি আপার কেস আনক্যাটাগোরাইজ যেভাবে সেভাবে থাকবে, পোস্ট ডিফল্ট এটা স্ট্যান্ডার্ড থাকবে, আমরা যেমন করব তেমনই হবে। তারপর হচ্ছে পোস্ট বায়া মেল থাকবে, মেল সার্ভার, লগ ইন নেম, এই যে এখানে সব কিছু আছে, দেখেন পাসওয়ার্ড এখানে আপনারা টাইপ করতে পারবেন, এটা তেমন আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে রিডিং কই, আচ্ছা হ্যাঁ এই তো দিচ্ছি তো, এখনো 30 হয়নি তো, আমি খেয়াল করতেছি। আচ্ছা রিডিং, এরপরে দেখেন রাইটিং গেল, রাইটিংয়ের পরে রিডিং, এখানে আরেকটা অপশন আসার কথা, এটা হয়তো আসেনি যেহেতু আমাদের কোনো পোস্ট নাই অথবা কোনো ইয়ে নাই, তো ওটা আসলে আমি তখন দেখাবো, জাস্ট রিডিং নামের একটা অপশন দেখে রাখেন। এরপরে ডিসকাশন, যদি কেউ এখানে এসে ডিসকাস করতে চায় তাহলে ডিসকাস করতে পারবে, এগুলো যেভাবে আছে ঠিক এভাবে অ্যাজ ইট ইজ থাকবে, যেভাবে আছে এভাবে থাকবে। এরপরে মিডিয়াগুলো কেমন রাখবেন, মিডিয়া বলতে আপনার লোগোগুলো কেমন হবে, আপনার ব্যানার সাইজ কেমন রাখতে চান, থাম্বেল সাইজ কেমন রাখতে চান, এই যে থাম্বেল সাইজ, ঠিক আছে, এই যে 150x150, মিডিয়াম সাইজ 300x300 কেমন হবে, ওয়াইড হাইটগুলো কেমন রাখতে চান, আপনি চাইলে বাড়াতে পারবেন, চাইলে এরকম সাইজ করতে পারবেন, কোনো প্রবলেম না, আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো। এরপরে লার্জ সাইজ, আমরা সবচেয়ে বড় ব্যানার যদি বানাই আমাদের ওয়েবসাইটের জন্য, আমরা একটা ব্যানার বানাবো,
আমাদের ওয়েবসাইটের জন্য, তখন আমরা কত পিক্সেল রাখতে হবে, 1024 ইন্টু 1024 আমরা রাখতে পারবো ওয়াইড হাইটে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লার্জ সাইজ, এটা এরকম থাকবে, আপনার চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, চাইলে এখানে 200 করে দিতে পারবেন, এখানে 400-300 করে দিতে পারবেন, আপনাদের ইচ্ছে। এখন আপাতত আমরা এটা চেঞ্জ করছি না। এরপর হচ্ছে পার্মালিঙ্ক। কোথায় আসবেন? পার্মালিঙ্ক। পার্মালিঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। পার্মালিঙ্কটা দেখেন, পার্মালিঙ্ক সেটিং এখানে কমন সেটিং আছে। কি আছে? পার্মালিঙ্ক স্ট্রাকচার আছে, এখানে প্ল্যান থাকে, ডে অ্যান্ড টাইম আছে। তো আমরা ডে অ্যান্ড টাইম থাকবে, নাহলে প্লেন থাকবে, নাহলে মান্থ অ্যান্ড নেম থাকবে, যেরকমই থাকুক না কেন আমরা পার্মালিঙ্কে আসবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, লিখে রাখেন। পার্মালিঙ্কে আসবো। পার্মালিঙ্কে আসার পর আমরা এটাকে পোস্ট নেমে সিলেক্ট করব। পোস্ট নেমটাকে সিলেক্ট রেখে আমরা সেভ চেঞ্জ করে দেব, ঠিক আছে। এটা যেমনই থাকুক না কেন আমরা পোস্ট নেমটাকে সিলেক্ট করব, পোস্ট নেমটাকে সিলেক্ট করে সেভ চেঞ্জ করে দেব। পার্মালিঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা প্যান্টিনিয়ন পেজ চেস, এটা আমাদের ধরার দরকার নেই। এরপরে লাস্ট আছে ক্লাবসল মেনুস, এরকম থাকবে, এরকম থাকলে এরকম করবেন, ব্যাস। ক্লিক করলে এরকম হয়ে যাবে, এরকম হাইড হয়ে যাবে, হাইড হয়ে গেলে আবার অন করে নেবেন, এই দেখেন, ঠিক আছে। ওকে, এখন বিরতি আর পারতেছি না।